আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম ফ্যাশন। মুভিটি 2008 সালে রিলিজ হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে 16টি অ্যাওয়ার্ড জিতেছে। তবে হ্যাঁ, শুরুতেই বলে রাখি, মুভিটির গল্পের স্বার্থে মুভিটিতে হালকা কিছু অ্যাটাক সিন আছে। আসলে আজকের মুভিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো, তাই আসল সত্যটা ফুটে তোলার জন্য সিনগুলো ইউজ করতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, মুভির গল্পটা একটা মেয়েকে নিয়ে যার ছোটবেলা থেকেই স্বপ্ন সে মডেল হবে। পুরো শহর জুড়ে তার বড় বড় পোস্টার ও বিলবোর্ড থাকবে, তাই সে বাবা মায়ের অবাধ্য হয়ে মডেল হওয়ার জন্য একা মুম্বাই আসে এবং ফ্যাশন শোতে যোগ দেয়। কিন্তু এখান থেকেই তার জীবনটা নরকে পরিণত হয়ে যায়। সে ফ্যাশন জগতের আড়ালে লুকিয়ে থাকা অন্য এক ভয়ঙ্কর রূপ দেখতে পায়। কিভাবে শত শত মেয়ে জাস্ট মডেল হওয়ার নেশায় নিজের শরীরকে বিলিয়ে দেয় ও ফ্যাশন শো কোম্পানির মালিকগুলো কিভাবে মেয়েদেরকে টপ মডেল বানানোর বিনিময়ে ইউজ করে তার বাস্তব সত্য তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। একজন জনপ্রিয় নায়িকা বা মডেলের যখন জনপ্রিয়তা চলে যায় তখন সেই মেয়েটির জীবন কতটা দুর্বিষহ হয় সেটা এই মুভিটিতে যেভাবে তুলে ধরেছে তা দেখে আপনার চোখে জল চলে আসবে। তো হাই, আমি ইসা রোমানা, সিনেমা ভ্রমণের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা মেঘনা নামের একটা মেয়েকে বিভিন্ন স্টাইলে ফটো তুলতে দেখি। মেঘনার জন্ম যদিও সাধারণ একটা পরিবারে, বাট তার স্বপ্ন সে দেশের নামকরা একজন মডেল হবে। তো মডেল হতে গেলে তো তাকে মুম্বাই যেতে হবে, তাই সে একদিন খেতে বসে তার বাবাকে বলে যে সে মডেল হওয়ার জন্য মুম্বাই যেতে চায়। সেখানে একজন ফ্যাশন ডিজাইনার তাকে ডেকেছে। এটা শুনে তার বাবা রেগে যায় ও তাকে ভালো করে বোঝায় যে এসব মডেলিং জগৎটা ভালো না। কিন্তু যার মাথায় একবার ফেমাস হওয়ার ভূত চাপে তাকে আর কে বুঝাই রে ভাই। তাই মেঘনা তার বাবার অবাধ্য হয়ে পরের দিন মুম্বাই চলে আসে এবং মুম্বাইয়ে তার মামার বাড়িতে উঠে কয়েকদিন থাকার জন্য। মেঘনার মামা মামিও মাশাআল্লাহ ভালো মনের, তাই তারা মেঘনাকে বলে তুমি যতদিন সেটেল না হয়েছো ততদিন আমাদের বাসাতেই থাকো, নো প্রবলেম। এরপর মেঘনা একটা রেস্টুরেন্টে এসে রোহিত নামের একজনের সাথে দেখা করে। এই রোহিতই সেই ফ্যাশন ডিজাইনার যে মেঘনাকে মডেল বানানোর জন্য মুম্বাই ডেকেছে। তো তাদের হাই হ্যালো শেষ হলে রোহিত মেঘনাকে শিমু নামের একটা মেয়ের সাথে দেখা করায়। এই শিমু আসলে ছোটখাটো মডেলদের এজেন্ট হিসেবে কাজ করে। কম বাজেটের বিভিন্ন অডিশন এবং বিজ্ঞাপনের শুটিং এর জন্য মডেল সাপ্লাই করাই তার কাজ। তো শিমু মেঘনার প্রোফাইল চেক করে তাকে কাল সকালে একটা স্টুডিওতে অডিশন দেওয়ার জন্য যেতে বলে। শিমুর কথা মতো মেঘনা পরের দিন সকালে সেই স্টুডিওতে এসে দেখে লেও ঠেলা। এখানে তো তার মতো শত শত মেয়ে মডেল হওয়ার আশায় ধর্ণা দিয়ে আছে। এটা দেখে মেঘনা তো অবাক হয়ে যায়। তো মেঘনা সেখানে বসে থাকার সময় একটা ছেলে ফোনে কথা বলতে বলতে তার পাশে এসে বসে। সে প্রায় 1 বছর থেকে মডেল হওয়ার জন্য এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আজও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। তবে চেষ্টা আজও চলতেছে। তো মানব মেঘনার সাথে হাই হ্যালো করে পরিচিত হওয়ার সময়ই একটা ছেলে ঘরের ভিতর থেকে বের হয়ে আসে এবং মেঘনাকে ভিতরে ডেকে নিয়ে যায়। এরপর অন্যান্য মডেলদের মতো মেঘনাও সেখানে অনেক কয়েকটা অডিশন দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনোটাতেই সিলেক্ট হয় না। তাই সে ফিরে এসে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকলে রোহিত তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা শুনে শিমু মেঘনার কাছে এসে বলে, ওই পেন্টির বিজ্ঞাপন করবি? তখন রোহিত শিমুকে থামিয়ে দিয়ে বলে, মেঘনা এত লো ক্লাস বিজ্ঞাপনে কাজ করবে না, সে এখানে ফার্স্ট ক্লাস মডেল হওয়ার জন্য এসেছে। শিমু তখন তাদের কাছ থেকে চলে গেলে রোহিত মেঘনাকে বলে, আজকে আমি তোমাকে রাহুল আরোরার ফ্যাশন শোতে নিয়ে যাব। রাহুল আরোরার কথা শুনতেই মেঘনার ফেসে খুশি চলে আসে, কারণ এতদিন পর্যন্ত সে এই শোটা শুধুমাত্র টিভিতেই দেখে এসেছে। সে এখানেই কাট হয়ে রাহুল আরোরার ফ্যাশন শোতে আসতে দেখি অনেক লোকের মাঝে রোহিত আর মেঘনাও একটা জায়গাতে বসে আছে। এই সময় ফ্যাশন জগতের বড় বড় সেলিব্রিটিরা সেখানে অতিথি হিসেবে আসতে থাকলে রোহিত এক এক করে তাদের সবার নাম পরিচয় মেঘনাকে বলতে থাকে। তো এদের ভিতরে আমি শুধু বিশেষ কয়েকজনের নাম বলছি। ইনি হলেন মিস্টার অভিজিৎ। সে ভারতের সবচেয়ে বড় ফ্যাশন কোম্পানি পানাসের মালিক, যে কারণে পুরো ভারতের ফ্যাশন জগৎ তাকে ফলো করে চলার চেষ্টা করে। ইনি হলেন বিনয় খোসলা। সে ভারতের নামকরা একজন ফ্যাশন ডিজাইনার, আর এই রোহিত তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো এইসব কথা বলতে বলতেই শো শুরু হয়ে যায়। প্রথমে একটি মেয়ে সেই লেভেলের গর্জিয়াস একটা ড্রেসে সবার সামনে চলে আসে। তাকে দেখেই রোহিত মেঘনাকে বলে এর নাম সোনালী। সে বর্তমান ফ্যাশন জগতের সবচেয়ে টপ মডেল। এছাড়াও সে টানা কয়েক বছর থেকে পানাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছে। তো মেঘনা এতদিন যাদেরকে নিজের আইডল মনে করে আসছিল, যাদেরকে দেখে নিজে মডেল হওয়ার স্বপ্নটা বুনেছিল, আজ তাদেরকে চোখের সামনে দেখে মেঘনা যেন কল্পনার অন্য এক জগতেই হারিয়ে যায়। তো বিভিন্ন মডেলরা এভাবে এক এক করে সবার সামনে আসে এবং তাদের ফ্যাশন দেখাতে থাকে। সবশেষে এই শো এর মূল ফ্যাশন ডিজাইনার রাহুল আরোরা নিজে স্টেজে আসে এবং সে টপ মডেল সোনালীকে সাথে নিয়ে একটা র্যাম্প শো দেয়। শো শেষ হয়ে গেলে রোহিত মেঘনাকে নিয়ে ব্যাক স্টেজে আসে এবং মেঘনাকে ক্রিস্টিন নামের একজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও মডেল হওয়ার জন্য এখানে এসেছে, তুমি যদি ওকে একটা সুযোগ দিতে। এই ক্রিস্টিন আসলে বিভিন্ন ফ্যাশন শোতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে, তাই সে মেঘনার কিছু ছবি চাইলে মেঘনা তার পোস্ট দেওয়া কিছু ছবি ক্রিস্টিনকে দেখায়, কিন্তু ক্রিস্টিন সেগুলো এক পলকে
দেখে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মেঘনা ক্রিস্টিনের উপর রেগে গিয়ে বলে, আমার ছবিগুলো আপনার ভালো না লাগতে পারে তাই বলে এইভাবে ছুঁড়ে ফেলে দিবেন? ক্রিস্টিন বলে, ওয়াও, তোমার অ্যাটিটিউড আছে, কই ফটোতে তো দেখতে পেলাম না, যাও ফটোগ্রাফার দিয়ে ফটো তুলে আনো। তখন মেঘনা বলে, যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে কোন ফটোগ্রাফারের কাছে যেতেন? ক্রিস্টিন তখন যেতে যেতে কার্তিক সুরিয়া নামের একজনের নাম বলে চলে যায়। মেঘনা রোহিতকে নিয়ে কার্তিক সুরিয়ার অফিসে আসলে রিসেপশনিস্টের কাছে জানতে পারে যে কার্তিক সুরিয়ার কাছে ফটোশুট করার জন্য অ্যাডভান্স 10,000 সহ টোটাল 50,000 টাকা লাগে। তো এটা শুনে রোহিত কাচুমাচু করতেছে, ওদিকে মেঘনা দুম করে রাজি হয়ে যায়। রোহিত অবাক হয়ে মেঘনাকে বলে, তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করবে? মেঘনা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ম্যানেজ করে নিব। তো মেঘনার কাছে বর্তমান টোটাল 7,000 টাকা আছে। মেঘনা সেটা অ্যাডভান্স হিসেবে দিয়ে দিলে রিসেপশনিস্ট এদেরকে পুরো 1 সপ্তাহ পর বাকি টাকা সাথে নিয়ে ফটোশুটের জন্য আসতে বলে। মেঘনা ও রোহিত সেখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসলে মেঘনা রোহিতকে বলে, শিমু আমাকে একটা বিজনেস পার্টিতে যেতে বলেছে। সে বলল সেখানে গেলে নাকি আমি অনেকের সাথে পরিচিত হতে পারবো, এতে আমার কাজ পেতে সুবিধা হবে। আর বুঝতেই তো পারছো, আমাকে এখন যে কোনো মূল্যে এই জগতে ঢুকতেই হবে। এমন সময় সিন একটা গাড়ির মাঝে আসলে সেখানে আমরা জ্যানেট নামের একটা মেয়েকে দেখতে পাই যে মডেল হওয়ার জন্য স্ট্রাগল করতেছে। তো শিমু তার কাছে ফোন করে বলে, মেঘনা নামের যে নতুন মেয়েটা এসেছে ওকে সহ আরো 2টা মেয়েকে নিয়ে পার্টিতে যা, পার্টি অর্গানাইজার কল করতেছে। জ্যানেট তখন মেঘনা সহ আরো 2জন মেয়েকে নিয়ে একটা পার্টিতে আসে এবং সেখানে থাকা বড় বড় ফরেন বিজনেসম্যানদের সাথে মেয়েদেরকে হাই হ্যালো করিয়ে দেয়। এরপর পার্টির মাঝে বিজনেসম্যানগুলো সেই মডেলদেরকে জড়িয়ে ধরে মজা নিয়ে নিয়ে ফটোশুট করতে শুরু করে। এতে সব মডেলই খুশিতে দাঁত বের করে খিলখিলানি হাসি দিলেও একটা বিজনেসম্যান মেঘনার গায়ে হাত দিতেই মেঘনা চমকে উঠে ধ্যাম করে হাতটা সরিয়ে দেয়। এরপর আমরা দেখি পার্টি শেষে মেঘনা সাইডে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ সে যে আশা নিয়ে এখানে এসেছে সেটার কিছুই হলো না। মানে এমন কারো নজরই তার উপর পড়লো না যে তাকে মডেল হিসেবে কাজ দিবে। তো মেঘনা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, হঠাৎ একজন ভদ্রলোক এসে মেঘনার চেহারা সুরতের অস্থির লেভেলের প্রশংসা করে বলে, হাই, আমি একটা কোম্পানির মালিক, তোমার লুকটা একদম গর্জিয়াস, এমন লুকের একটা মডেলই আমি খুঁজতেছিলাম, তুমি তোমার ভালো কয়েকটা ফটো নিয়ে আমার অফিসে চলে এসো। মেঘনা তো মহা খুশি। তো লোকটি মেঘনাকে তার ভিজিটিং কার্ডটা দিলে মেঘনা এত খুশি যেন সে আসমানের চাঁদ হাতে পেয়েছে। এমন সময় সেখানে জ্যানেট চলে আসে ও লোকটিকে বলে, আব্বে ঝান্ডুবাম, 5 বছর থেকে এই একই ডায়লগ মেরে মেয়েদেরকে ইউজ করে আসতেছিস, যা ভাগ এখান থেকে। মেঘনা তো পুরো অবাক। তো পার্টি থেকে ফিরতেই শিমু, ডলি ও জ্যানেটকে 15,000 করে টাকা দেয়। এরপর মেঘনাকেও টাকা দিতে ধরলে মেঘনা অবাক হয়ে বলে, কিসের টাকা দিচ্ছ? শিমু বলে, আরে বড়লোকেরা তাদের বিজনেস পার্টিতে নতুন সেক্সি মডেলদেরকে ভাড়া করে নিয়ে যায় পার্টিটা রমরমা করার জন্য, আর তার জন্য ওরা টাকা দেয়, বুঝলি? এই বলে শিমু টাকাটা মেঘনার দিকে এগিয়ে দিলে মেঘনা অবাক হয়ে টাকাটা নেয় ও মনে মনে বলে, কি আজব এই গ্ল্যামারের দুনিয়া, এখানে টাকার দামে শুধু গ্ল্যামার বিক্রি হয়। সিন চলে আসে 3-4 দিন পর। মেঘনা এখনো ফটোশুটের টাকাটা ম্যানেজ করতে না পারাই টেনশন করলে রোহিত ভয়ে ভয়ে বলে, মেঘনা, শিমু তোমাকে ব্রা প্যান্টির বিজ্ঞাপনের যেই অফারটা দিয়েছিল সেটা করতে পারো। এটা শুনে মেঘনা ভাবতে থাকে, আর সিন সেই বিজ্ঞাপনের ফটোশুট সেটে আসলে দেখি জ্যানেটও এই বিজ্ঞাপনের ফটোশুট করতেছে। তো জ্যানেট ফটোশুট শেষ করে বেরিয়ে আসতেই দেখে মেঘনাও বিজ্ঞাপনের ফটোশুট করতে এসেছে, বাট সে শর্ট ড্রেস পরে লজ্জায় তার উপর গ্রাউন্ড পরে আছে। এটা দেখে জ্যানেট বলে, লজ্জা পাস না, 10 সেকেন্ডের জন্য আজব ফিল হবে, বাট তারপর লজ্জা কেটে যাবে। এরপর মেঘনা স্টুডিওর ভিতরে আসতেই ক্যামেরাম্যান তাকে গাউন খুলে রেডি হতে বলে। একজন পুরুষের সামনে এভাবে শর্ট কাপড়ে দাঁড়াতে মেঘনা প্রচুর লজ্জা পাচ্ছে, কিন্তু কি আর করার, টাকার জন্য তো করতেই হবে। যে কারণে মেঘনা লজ্জার মাঝেই তার গাউনটা খুলে ফেললে তার ফটোশুট শুরু হয়ে যায়। ক্যামেরাম্যানের কথা মতো মেঘনা বিভিন্ন স্টাইল করতে থাকে আর ক্যামেরাম্যান ফটাফট ছবি তুলতে থাকে। এর কিছুক্ষণ পর মেঘনা বাহিরে এসে টেনশন করতে থাকে যে এই বিজ্ঞাপনটি যদি তার পরিবারের লোকজনগুলো দেখে তাহলে কি হবে। ঠিক তখনই শিমু এই কাজের পেমেন্ট দিতে আসলে মেঘনা তাকে বলে, শিমু, এই বিজ্ঞাপনটি ইন্ডিয়াতে দেখাবে না তো? শিমু বলে, আরে টেনশন করিস না, এগুলো বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে প্রচার হবে। এটা শোনার পরেও মেঘনার টেনশন না কমলে জ্যানেট মেঘনার দিকে তার সিগারেটটা এগিয়ে দিয়ে বলে, এই নে ধর, একটা টান দে, তাহলেই সব টেনশন উড়ে যাবে। মেঘনা বলে, সরি, আমি সিগারেট খাই না। পরের দিন মেঘনা এই বিজ্ঞাপন থেকে পাওয়া টাকা নিয়ে ফটোগ্রাফার কার্তিক সুরিয়ার অফিসে আসে এবং তার কাছে বিভিন্ন স্টাইলে অনেকগুলো ফটো তোলে। এই সময় কার্তিক নিজেই মেঘনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায় আর সে আনিশা নামের একজনের কাছে কল করে বলে, আনিশা, আমি তোমার জন্য পারফেক্ট একটা মডেল খুঁজে পেয়েছি, মেয়েটাকে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, বাকিটা তুমি দেখে নিও। কার্তিকের কথা মতো মেঘনা পরের দিন সকালেই আনিশার সাথে দেখা করতে আসে। এই আনিশা আসলে পানাস কোম্পানির ম্যানেজার, এছাড়াও সে বড় বড় সব মডেলদের এজেন্ট হিসেবে কাজ করে। তো আনিশা মেঘনাকে বলে, তুমি কি মডেল হওয়ার
হওয়ার জন্য মুম্বাই শহরে এসেছো? মেঘনা বলে, না, আমি সুপার মডেল হওয়ার জন্য এসেছি। মেঘনার এমন কনফিডেন্স দেখে আনিশা কিছুটা অবাক হয়। তবে মেঘনার সাথে আরো কথা বললে মেঘনাকে আনিশার বেশ পছন্দ হয়ে যায়। আনিশা তখন মেঘনাকে পরের দিন একটা পার্টিতে নিয়ে যাবে বলে জানায়, কারণ সেখানে ফ্যাশন জগতের বড় বড় সেলিব্রিটিরা আসবে, আর মেঘনা যদি তাদের সাথে কোনো কানেকশন তৈরি করতে পারে তাহলে সেটা তার জন্যই ভালো হবে। সেন পরের দিন পার্টিতে আসলে দেখি মেঘনা কিছু দামি ব্র্যান্ডের ওয়াইন খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অভ্যেস না থাকার কারণে একটু মুখে দিতেই আবারও রেখে দেয়। তখনই পানাস কোম্পানির মালিক মিস্টার অভিজিৎ তার কাছে এসে বলে, এগুলো কি ভালো নয়? মেঘনা হঠাৎ করেই ফ্যাশন জগতের এত বড় একজন ব্যক্তিকে দেখে অবাক হয়ে বলে, আসলে আমি এগুলো কখনো খাইনি। মিস্টার অভিজিৎ বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, তুমি চাইলে জুস খেতে পারো। এই বলে মিস্টার অভিজিৎ 2 গ্লাস ফলের জুস অর্ডার করে। এরপর তারা দুজনে একসাথে বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে ফ্যাশন জগৎ নিয়ে অনেক গল্পই করে, আর এসব গল্পের মাঝে দুজনের ভিতরে মোটামুটি ভালোই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে এত বড় একজন মানুষ হয়েও মিস্টার অভিজিতের এমন নম্রভদ্র আচরণ মেঘনার কাছে খুবই ভালো লাগে। পার্টি শেষ করে বাসায় ফেরার সময় আনিশা মেঘনাকে বলে, তুমি খুব ভাগ্যবান যে তুমি আজ প্রথম দিনেই এমন একজনের সাথে পরিচিত হয়েছো যে পুরো ভারতের ফ্যাশন জগতের রাজা। আমার মনে হয় তুমি খুব শীঘ্রই সাকসেসফুল মডেল হয়ে যাবে, আর এই জন্যই আমি তোমাকে লীনা মেহতার ফ্যাশন শোতে একটা সুযোগ দিতে চাই। এটা শুনে মেঘনা তো সারপ্রাইজ হয়ে যায়। আনিশা তখন মেঘনাকে সাবধান করে দিয়ে বলে, সবকিছু এত দ্রুত ঘটছে বলে ওভার কনফিডেন্ট হয়ে না, নিজের লক্ষ্যে খুব সাবধানে এগোতে হবে, আর তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে তুমি কোথায় পৌঁছাতে চাও। তখন মেঘনা বলে, আমি জানি আমাকে কোথায় পৌঁছাতে হবে। এটা বলেই মেঘনা একটা ম্যাগাজিন বই হাতে নেয়, যেটার কভার পেজে ইন্ডিয়ার টপ মডেল সোনালীর ছবি আছে। তার মানে মেঘনা সোনালীর অবস্থানে পৌঁছাতে চায়। সিন এখানে কাট হয়ে লীনা মেহতার ফ্যাশন শোতে আসলে দেখি মেঘনাকে এই শোতে চান্স দেওয়া হয়েছে এবং সেলিম নামের একজন মেকআপ আর্টিস্ট মেঘনার মেকআপ করে দিচ্ছে। একটু দূরে সোনালী বসেছিল, সে মেকআপ আর্টিস্টকে বলে, সেলিম ডার্লিং, আমি এখানকার টপ মডেল, তুমি এখন আমার কাছে আসবে নাকি আমি শো স্টপ করে দেব? আসলে সোনালী দেশের সেরা মডেল হয়, সে সবসময়ই এমন অহংকার দেখায়। এছাড়াও তার আরো কিছু খারাপ অভ্যেস আছে যা আরো সামনে গেলে জানতে পারবেন। তো সেলিম ভয়ে সোনালীর কাছে গেলে মেঘনা সোনালীর দিকে চেয়ে চেয়ে দেখে আর ভাবে, আমি কবে সোনালীর মতো হতে পারবো। একটু পর মেঘনা সেখান থেকে পার্টির ভিতরে আসলে সেখানে মানবের সাথে তার দেখা হয়। মেঘনার সাথে কথা বলে মানব জানতে পারে যে এটা মেঘনার লাইফের প্রথম শো, তাই সে মেঘনার জন্য গুড উইশ করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সব মডেলরা মেকআপ ড্রেস আপ করে একদম রেডি হলে কোরিওগ্রাফার ক্রিস্টিন সবাইকে গুরুত্বপূর্ণ কিছু গাইড দিতে থাকে। মেঘনা সহ সবাই খুবই মনোযোগ দিয়ে সেগুলো শুনতে থাকলেও সোনালী টপ মডেল হওয়ার কারণে সেগুলোতে গুরুত্ব না দিয়ে বরং বয়ফ্রেন্ডের সাথে ফোনে লেগে আছে। মেঘনা সোনালীর এমন অ্যাটিটিউড অবাক হয়ে দেখতে থাকে। এদিকে কোরিওগ্রাফারও সোনালীকে কিছু বলতে পারে না, কারণ সোনালী ইন্ডিয়ার টপ মডেল। তো শো শুরু হতে চলেছে, সবাই টেনশনে মরে যাচ্ছে, অথচ সোনালী সেই অ্যাটিটিউডে ড্রিঙ্ক করতেছে। এটা দেখে মেঘনা অবাক হয়। এই সময় টিম লিডার এসে সোনালীর কাছ থেকে ড্রিঙ্কসের গ্লাসটা কেড়ে নিয়ে তাকে স্টেজে যেতে বলতেই সোনালী পুরোই অস্থির লেভেলের একটা অ্যাটিটিউড নিয়ে স্টেজের দিকে যেতে থাকে। আর কিছুক্ষণের ভিতরেই সেই স্টেজে উঠলে চারদিক থেকে মনোমুগ্ধকর চিৎকার আর করতালির শব্দ ভেসে আসে। সোনালী স্টেজে আসতেই যেভাবে পুরো শো মাতিয়ে উঠলো তা দেখে বোঝা যায় সোনালী কেন এত অ্যাটিটিউড দেখায়। তো যাই হোক, সোনালী তার র্যাম্প শেষ করে ব্যাক স্টেজে চলে গেলে অন্যান্য মডেলরা তখন এক এক করে স্টেজে আসা শুরু করে। একটা পর্যায়ে মেঘনা স্টেজে আসলে তাকে দেখে মিস্টার অভিজিৎ এবং আনিশা সহ রোহিত, জ্যানেট সবাই অনেক খুশি হয়, আর মানব তো পুরোই মুগ্ধ হয়ে মেঘনাকে দেখতে থাকে। শো শেষ হলে দেখি পানাস কোম্পানির মালিক মিস্টার অভিজিৎ এবং তার ওয়াইফ অবন্তিকা সোনালীর পারফরমেন্স দেখে খুবই মুগ্ধ হয়েছে, যে কারণে তারা সোনালীর সাথে পানাস কোম্পানির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতেছে। ওদিকে মেঘনা তার লাইফের প্রথম শোতেই এত সুন্দর পারফরমেন্স দেওয়ার জন্য রোহিত আর জ্যানেট তার অনেক প্রশংসা করতেছে। এমন সময় রাহুল আরোরা ফ্যাশন শো এর মালিক রাহুল হঠাৎ জ্যানেটকে দেখে তার কাছে আসে। আসলে এরা দুজন স্কুল লাইফের ফ্রেন্ড, আজ দীর্ঘদিন পর এদের দেখা হলো, তাই দুজনেই অনেক খুশি হয়। এই সময় জ্যানেট রাহুলের সাথে মেঘনার পরিচয় করে দিলে রাহুল মেঘনাকে বলে, তোমার পারফরমেন্স সত্যিই খুব সুন্দর হয়েছে, প্রথম প্রেজেন্টেশন হিসেবে অনেক ভালো করেছো। রাহুলের এসব কথা শুনে মেঘনা খুব খুশি হয়, কিন্তু রাহুল সেখান থেকে চলে যেতেই কোরিওগ্রাফার ক্রিস্টিন মেঘনার কাছে এসে বলে, হাই মেঘনা, প্রথম শোতেই তোমার এত ভালো কনফিডেন্স, সত্যি তুমি ভবিষ্যতে খুব ভালো কিছু করবে। যেই ক্রিস্টিন একদিন মেঘনার ছবি দেখে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই ক্রিস্টিন নিজে এসে এমন প্রশংসা করলো দেখে মেঘনা তো খুশিতে গুলগুলা হয়ে যায়। তো যাই হোক, এরপর থেকে মেঘনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ফ্যাশন শোতে সে চান্স পেতে থাকে। আবার কখনো কখনো সে মানবের সাথে মিলে অনেক বিজ্ঞাপনেও কাজ করতে থাকে, যার ফলে মানবের সাথে তার ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। তো একদিন মাঝরাতে বিজ্ঞাপনের শুটিং শেষ করে মেঘনা মানবের গাড়িতে করে বাসায় ফিরে আসে, কিন্তু সে ঘরে ঢুকতেই দেখে তার মামা
মামা মামি রেগে মেগে বসে আছে। তো মেঘনার মামি মেঘনাকে বলে তুমি প্রায় রাত বিরাতে বাসায় ফেরো, এটা একটা সোসাইটি এরিয়া, এখানে আমাদের মান সম্মান আছে। মেঘনা বলে মামি আপনি তো জানেন কাজের স্বার্থে আমার দেরি হয়ে যায়। মেঘনার মামি বলে হ্যাঁ আমি জানি তুমি কি কাজ করো। এই বলেই সে মেঘনাকে একটা ম্যাগাজিন দেখায়, যেটার কভার পেজে মেঘনার সেই ব্রা প্যান্টির বিজ্ঞাপনের তোলা ফটো ছাপানো আছে। এটা দেখে মেঘনা তো অবাক হয়, কিন্তু কি আর করার, আকাম যা হওয়ার সেটা তো হয়েই গেছে। মেঘনার মামি বলে তোমার এসবের জন্য আমাদেরকে মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে। আমি চাই না আমার মেয়ে তোমাকে দেখে এসব শিখুক, তাই তুমি কালকেই এই বাসা ছেড়ে চলে যাবে। মেঘনা বলে ঠিক আছে, তবে কাল নয় আমি আজকেই চলে যাচ্ছি। এই বলেই সে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে জ্যানেটের বাসায় যাওয়ার জন্য তার কাছে কল করে, কিন্তু জ্যানেট তাকে জানায় যে সে এখন জরুরি একটা কাজে শহরের বাইরে যাচ্ছে। এটা শুনেই মেঘনা তো টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে সে এখন এই মুম্বাই শহরে কার কাছে যাবে। অবশেষে মেঘনা কোনো উপায় না পেয়ে মানবের কাছে এসে সবকিছু খুলে বললে মানব বলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথেই অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারো, তাতে আমারও কিছু টাকা সাশ্রয় হবে। একসাথে থাকার কথা শুনে মেঘনা লজ্জায় লাল হয়ে বলে একটা ছেলের সাথে একই ফ্ল্যাটে থাকাটা। এতটুকু বলতেই মানব বলে এটা কোনো গ্রাম বা সোসাইটি এরিয়া নয় যে মানুষ মাইন্ড করবে। তখন মেঘনা লজ্জা ভরা কণ্ঠে বলে আমাদের বেডরুম তো আলাদা হবে তাই না? এবার মানব হেসে দেয় ও বলে হ্যাঁ বেডরুম আলাদা হবে। এটা শুনে মেঘনা কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা ঠিক আছে। সিন পানস কোম্পানিতে আসলে দেখি সোনালীর একটা অ্যাডস এর ফটোশুট আছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনিশা তখন সোনালীর খোঁজে তার রুমে আসলে দেখে সোনালী বাথরুমে ঢুকে পাউডার শুকতেছে। আশা করি বুঝে গেছেন আমি কোন পাউডারের কথা বলতেছি। তো আনিশা রেগে মেগে সোনালীকে রেডি হতে বললে সোনালী সেই একটা ভাব নিয়ে সিগারেট ধরাই ও আপন মনে টানতে থাকে। আনিশা তখন রেগে মেগে বলে সোনালী দিন দিন তোমার নেশার অ্যাটিটিউড বেড়েই চলেছে, এভাবে চলতে থাকলে কিন্তু তোমাকে দিয়ে কাজ করানো সম্ভব হবে না। সোনালী আনিশার কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বরং এমনটা করে চলে যায়। তো সোনালী সিগারেট খেতে খেতে সেটে এসে সিগারেটটা রেখে ফটোশুটের জন্য রেডি হলে ধ্যামাধাম তার ফটোশুট শুরু হয়ে যায়। ওদিকে আমরা দেখি মেঘনা আর মানব একসাথে থাকতে শুরু করেছে, একসাথে জিমে সময় কাটানো, বাসায় একসাথে বসে খাওয়া, একসাথে মেকআপ রুমে বসে আড্ডা দেওয়া, একসাথে জুটি হয়ে ফ্যাশন শোতে অংশগ্রহণ করা। এগুলোর মাধ্যমে দিন দিন মানব ও মেঘনার মাঝে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে। তার উপর আবার কিচেনে রান্না করতে গিয়ে দুষ্টামো আর টম এন্ড জেরি খেলা তো আছেই। আর এসবের ফলে তাদের মাঝে সম্পর্কটা ধীরে ধীরে এমন এক লেভেলে চলে যায় যে যেই মেয়েটি একটা সময় মানবের সাথে ফ্ল্যাট শেয়ার করতে থাকতে লজ্জা পেত, সেই মেয়েটি আজ মানবের সাথে ক্লোজ হয়ে গায়ে গা লাগিয়ে গল্প সল্প করে। তো ট্রেন যখন লাইন থেকে নেমেই গেছে তখন দুর্ঘটনা না হয়ে কি থামবে? না, তাই যা হওয়ার তাই। ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা হয়েই যায়। দুর্ঘটনার পরের দিন সকালে মানব মেঘনার কোলে শুয়ে থাকার সময় আনিশা মেঘনার কাছে কল করে জানায় যে মিস্টার অভিজিৎ তার সাথে এক্ষুনি দেখা করতে চেয়েছে। মডেল দুনিয়ার রাজা তার সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনেই মেঘনার সাথে সাথে মিস্টার অভিজিতের অফিসে আসে। তো মেঘনা মনে করেছে যে মিস্টার অভিজিৎ হয়তো তার বায়োডাটা নেওয়ার জন্য ডেকেছে, এই জন্য সে তার ছবি আর বিভিন্ন শো এর সিডি বের করে দেয়। তখন অভিজিৎ বলে এসবের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু এটুকু বলো যে বিনয় খোসলা শো এর টপ মডেল হতে চাও কিনা। এটা শুনেই মেঘলা তো রীতিমতো অবাক হয়ে যায়, কারণ মেঘনা সবসময় এই স্বপ্নটাই দেখতো যে সে একদিন সোনালীর মতো টপ মডেল হবে। তাই মেঘনা খুশি হয়ে অভিজিৎকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সিন এখানেই কাট হয়ে বিনয় খোসলার ফ্যাশন শোতে আসে। সেখানকার প্রথম সারিতে অভিজিৎ এবং আনিশাকে বসে থাকতে দেখি। অভিজিৎকে দেখেই বোঝা যাচ্ছে যে সে মেঘনাকে নিয়ে খুব আশাবাদী হয়ে আছে। ওদিকে ব্যাক স্টেজে রোহিত তখন মেঘনার ড্রেস আপ ঠিক করে দিচ্ছে। এমন সময় এই শো এর মালিক বিনয় খোসলা মেঘনার কাছে এসে দেখে মেঘনাকে যেভাবে ড্রেস আপ করে দেওয়া হয়েছিল মেঘনা সেটা নিজের পছন্দ মতো চেঞ্জ করে নিয়েছে, যে কারণে বিনয় খোসলা মেঘনার উপরে প্রচন্ড রাগারাগি করে সেখান থেকে চলে যেতে থাকে। মেঘনা তখন একটু বিরক্ত হয়ে একা একাই বলে এত সামান্য বিষয়ের জন্য এত কথা শোনানোর কি আছে। দুর্ভাগ্যবশত বিনয় খোসলা এটা শুনে ফেলে, যে কারণে সে প্রচন্ড রেগে যায় আর বলে এটা তোমার কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু তুমি হয়তো জানো না যে তুমি যেই পোশাকটা পরে আছো তোমাকে বিক্রি করলেও এটার দাম হবে না। অভিজিতের সাথে তোমার যে গভীর সম্পর্কই হোক না কেন তোমার এমন অ্যাটিটিউড আমাকে দেখাতে এসো না। এবার মেঘনার রাগ উঠে যায় ও মেঘনা তর্ক শুরু করে দেয়। তারপর যা হওয়ার তাই, বিনয় খোসলা মেঘনাকে তার শোয়ের টপ মডেল থেকে বাদ দিয়ে দেয়। ওদিকে অভিজিৎ স্টেজের সামনে বসে মেঘনার পারফরমেন্স দেখার অপেক্ষা করছে। এমন সময় একজন এসে ঘটনাটা জানায়। এদিকে মেঘনা তার স্বপ্নের এতটা কাছে পৌঁছেও মুহূর্তের মাঝে সব শেষ হয়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসে। এমন সময় অভিজিৎ মেঘনার কাছে চলে আসে এবং মেঘনার চোখের দিকে তাকিয়ে মেঘনাকে সান্ত্বনা দিতেই মেঘনা হাউমাউ করে কেঁদে ফেলে। সিন এখানে স্কিপ করে পানাসের হেড অফিসে আসলে দেখি অভিজিৎ বর্তমান টপ মডেল সোনালীর ছবির দিকে তাকিয়ে কি যেন ভাবতেছে। একটু পর সে সামনে বসে থাকা আনিশাকে বলে আনিশা সোনালীর সাথে আমাদের চুক্তি কবে শেষ হবে? আনিশা
আনিশা বলে এখনো 5-6 মাস সময় আছে। অভিজিৎ বলে কালকেই ওর সাথে চুক্তি বাতিল করো। এটা শুনে আনিশা অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব, চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। অভিজিৎ বলে প্রয়োজন পড়লে ক্ষতিপূরণ দাও, তারপরেও চুক্তি বাতিল করো। আনিশা তখন সোনালীকে কি কারণ বলবে জানতে চাইলে অভিজিৎ বলে আনিশা তুমি স্মার্ট গার্ল, আশা করি তোমাকে এত কিছু শিখে দিতে হবে না। পরের দিন আনিশা সোনালীকে তার অফিসে ডেকে এনে এই কথা জানাতেই সোনালী মানসিকভাবে ভেঙে পড়ে। সে জানতে চায় সে এত ট্যালেন্টেড ও এত জনপ্রিয় হওয়ার পরেও কেন তাকে হঠাৎ দুম করে এভাবে বাদ দেওয়া হচ্ছে। তখন আনিশা বলে কারণটা হচ্ছে তোমার ড্রাগ অ্যাডিক্টেড হওয়া আর তোমার বেপরোয়া লাইফস্টাইল, যা আমাদের কোম্পানির রিপুটেশন নষ্ট করতেছে। সোনালী তখন আনিশার দিকে চেয়ে থাকলে আনিশার আচরণ দেখে আসল ঘটনা আন্দাজ করতে পারে। তাই সে আর কিছু না বলে পেপারসে সিগনেচার করে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় আনিশাকে বলে আমাকে শুধু এতটুকু বলো আমার জায়গায় কাকে নেওয়া হচ্ছে। আনিশা বলে মেঘনা মাথুর। ব্যাস এবার সোনালীর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সিন এখানেই কাট হয়ে পানাস কোম্পানির পার্টি অনুষ্ঠানে আসে। সেখানে অভিজিৎ সবার সামনে পানাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেঘনার নাম ঘোষণা করে। আর তখনই মেঘনা একদম গর্জিয়াস একটা লুক নিয়ে সবার সামনে বেরিয়ে আসে। তাকে দেখেই সবাই মুগ্ধ হয়ে করতালি দিতে থাকে আর মিডিয়া কর্মীরা মেঘনার ছবি তোলার জন্য ঘিরে ধরে। কি একটা অবস্থা, যে সোনালীকে নিয়ে পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি ও সংবাদ মিডিয়া মাতিয়ে থাকতো, এখন সেই সোনালীরই খোঁজ নেওয়ার কেউ নেই। আবার 2 দিন আগেই যে মেঘনাকে একটা শো থেকে জঘন্যভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো, আজ সেই মেঘনাকেই পুরো ফ্যাশন জগৎ ও সকল মিডিয়া আসমানে তুলে দিচ্ছে। আর হ্যাঁ, মেঘনার স্বপ্ন ছিল দেশের টপ মডেল সোনালীর অবস্থানে যাওয়ার। আজ কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো দেশের সেরা মডেল হওয়ার কারণে শহরের বিভিন্ন জায়গায় মেঘনার অনেক বড় বড় বিলবোর্ড লাগানো হয়, যা দেখে মেঘনা তো মহা খুশি হয়ে যায়। আর মেঘনার এমন সাকসেসের কারণে তার লাইফ স্টাইলেরও অনেক পরিবর্তন হয়। যে মেয়ে একটা সময় শর্ট পোশাক পরতে লজ্জা পাচ্ছিল, এখন সে খুঁজে খুঁজে শর্ট ড্রেসে কিনতে শুরু করে। এখন রোজ কোনো না কোনো সংবাদ মিডিয়া মেঘনার সাক্ষাৎকার নেয়। সে কি খায় কি পরে এসব নিয়ে পর্যন্ত মিডিয়ার মাথা ব্যথা শুরু হয়। ইন্ডিয়া সহ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলোর কাভার পেজে মেঘনার ফটো ছাপানো শুরু হয়। মানে বলতে গেলে মেঘনা একদিন যা যা স্বপ্ন দেখেছিল তার সব একদম মেঘনার হাতের মুঠোয় এসে ধরা দেয়। তো মেঘনা একদিন রাহুল ও জ্যানেটের সাথে একটা রেস্টুরেন্টে আসে ও ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। এমন সময় সেই ওয়াশরুমে সোনালী ও সিগারেট খাওয়ার জন্য চলে আসে। মেঘনা সোনালীকে দেখে হাই দিলে সোনালী বলে কংগ্রাচুলেশন ফর পানাস। মেঘনা তখন সোনালীকে ধন্যবাদ জানিয়ে বলে সোনালী তোমার সাথে আমার শত্রুতার কোনো কিছু নেই, আমি নিজেও জানতাম না যে এমন কিছু ঘটবে। তখন সোনালী বলে চিন্তা করো না, আমি নিজেও জানতাম না, মডেলিং জগৎটাই এমন, এখানে কখন কি বদলে যায় কিছুই জানা যায় না। এই বলে সোনালী মেঘনাকে সিগারেট অফার করলে মেঘনা বলে সরি আমি এসব খাই না। তখন সোনালী বলে ওকে সাবধানে থেকো। এখানে শুরুর দিকে সবকিছুই ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে নিজের জীবনের উপর নিজেরই ঘৃণা আসে। একটা সময় না নিজেকে চিনতে পারবে না অন্য কাউকে। এসব শুনে মেঘনা অ্যাটিটিউড দেখিয়ে বলে তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি নিজেকে খুব ভালো করে চিনি, সাথে অন্যদেরকেও। এটা শুনে সোনালী সিগারেটে একটা টান দিয়ে বলে আচ্ছা সেটা দেখা যাবে। এই বলে সে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। এর কিছুদিন পর মেঘনা একদিন অভিজিতের সাথে একটা পার্টি করে অনেক দেরিতে বাসায় ফিরলে মানব হালকা রেগে গিয়ে বলে মেঘনা আমি কতবার তোমায় কল করেছি কিন্তু কল রিসিভ করনি কেন? মেঘনা বলে মানব আমি অভিজিৎ স্যারের সাথে পার্টিতে ছিলাম তাই কল রিসিভ করিনি। তখন মানব বলে অন্তত একটা মেসেজ করে তো জানাতে পারতে। মেঘনা এবার একটু বিরক্ত হয়ে বলে আমি বললাম তো বিজি ছিলাম। মানব বলে আমিও একজন মডেল, আমি খুব ভালো করেই জানি চাইলে মেসেজ কেন কলও করা যেত। এবার মেঘনা রেগে গিয়ে মানবকে দুম করে বলে তুমি তো আজও সাকসেস পাওনি, তুমি কিভাবে বুঝবে সাকসেসফুল একজন মডেলকে কত কি করতে হয়? ব্যাস এই কথাটা শুনতেই মানবের মনটা ভেঙে যায়। সে মেঘনাকে বলে হ্যাঁ আমি এখনো সফল হতে পারিনি, কিন্তু তুমি এখনো জানো না যে তুমি কেমন এত তাড়াতাড়ি সফল হয়েছ, আর অভিজিৎ তোমাকে কিসের লোভে সফল বানিয়েছে। মানবের এই কথা শুনতেই মেঘনা থমকে যায় ও রেগে মেগে মানবকে বলে তুমি যে কখনোই এমন কথা বলবে আমি কল্পনাও করিনি। তখন মানবও বলে হ্যাঁ আমিও কখনোই ভাবিনি যে তুমি সাকসেসের নেশায় এতটা বদলে যাবে। ব্যাস মেঘনার মুখে তালা পড়ে যায় আর সে মানবের উপরে রাগ করে ঘরের ভিতরে চলে যায়। এরপর দুজন দুই ঘরে শুয়ে একজন আরেকজনের কথা ভাবতে থাকে। মেঘনা মানবকে প্রচুর ভালোবাসে, বাট পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হলে মেঘনাকে ফ্যাশন ক্যারিয়ারের এই সফলতায় গা ভাসাতে হবে অথবা মানবকে বেছে নিতে হবে। আর মেঘনা কোনোভাবেই তার ফ্যাশন ক্যারিয়ারে বিন্দুমাত্র স্যাক্রিফাইস করতে রাজি নয়, তাই মেঘনা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো পরের দিন সকালে মেঘনা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে বের হলে মানব বুঝতে পারে মেঘনা তার ক্যারিয়ারটাই বেছে নিয়েছে। তাই মানব কষ্ট পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেঘনা চলে যাওয়ার আগ মুহূর্তে মানবের সাথে একটু কথা বলতে চায়, কিন্তু মানব গুরুত্ব দেয় না।
আর গুরুত্ব না দেওয়ারই কথা। তো মেঘনা টপ মডেল হওয়ার জন্য নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে এসেছে। এরপর নিজের মামা মামিও তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের উপরও রাগ দেখিয়ে সম্পর্ক নষ্ট করে এসেছে। এখন ভালোবাসার মানুষটিও তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তাকেও ছেড়ে চলে যাচ্ছে। যদিও মেঘনা টপ মডেল হওয়ার নেশায় বিভোর হয়ে এসব করতেছে, বাট ধীরে ধীরে সে এভাবে একা হয়ে যাওয়ায় এতটা যন্ত্রণাকর পরিস্থিতিতে পড়ে যায় যে জীবনে এই প্রথম মেঘনা আজ সিগারেট ধরায়। এরপর থেকে মেঘনা মানবকে ছাড়াই চলতে শুরু করে ও সব সময় তার কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকে। এরই মাঝে আনিশা একদিন মেঘনাকে ডেকে এনে পানাস কোম্পানির কন্ট্রাক্ট পেপারস গুলো দেয় এবং বলে, এসব পেপারসে আমাদের সাথে তোমার চুক্তির সকল রুলস এন্ড কন্ডিশন লেখা আছে, সবগুলো পড়ে নিয়ে সিগনেচার করে দাও। মেঘনা বলে, এসব পড়ার সময় আমার নেই, আর তাছাড়াও অভিজিৎ স্যারের প্রতি আমার বিশ্বাস আছে, তাই কোথায় সিগনেচার করতে হবে শুধু সেটা বলুন। আনিশা তখন মেঘনাকে কোন কোন জায়গায় সাইন করতে হবে সেটা দেখিয়ে দিতে থাকে। এমন সময় মিস্টার অভিজিৎ মেঘনার কাছে কল করে তাকে এক্ষুনি দেখা করতে বলে। সিন এখানে স্কিপ করলে দেখি অভিজিৎ মেঘনাকে অনেক নামি দামি আসবাবপত্রে সাজানো একটা অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে। তো অভিজিৎ মেঘনাকে জানালার কাছে নিয়ে এসে সারপ্রাইজ বলে জানালার পর্দাটা সরালে মেঘনা দেখে জানালার সামনের বিল্ডিং এ মেঘনার অনেক বড় একটা বিলবোর্ড লাগানো আছে। এটা দেখে মেঘনা তো মহা খুশি হয়ে যায়। অভিজিৎ তখন এই ফ্ল্যাটের চাবিটা মেঘনাকে দিয়ে বলে, ফ্ল্যাটটা তোমাকে গিফট দিলাম। মেঘনা খুশি হবে নাকি অবাক হবে ভেবে পায় না। যাই হোক, শেষমেশ মেঘনা উপহারটা গ্রহণ করে। এরপর থেকেই মেঘনার নতুন জীবন শুরু হয়। প্রতিনিয়ত নামি দামি বিভিন্ন শোতে অ্যাটেন্ড করা আর বিভিন্ন ব্র্যান্ডের জন্য ফটোশুট করা ছাড়াও সে অভিজিতের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করে সময় কাটায়। সবকিছু মিলিয়ে মেঘনার জীবন একদম রাজরানীর মতো চলতে থাকে। তো যে লোকটি মেঘনাকে রাজরানী বানিয়ে রাজার পুরো রাজত্ব দিয়ে দিল, মেঘনার আকাশ ছোঁয়া স্বপ্নগুলোকে হাতের মুঠোয় এনে দিল, সেই লোকটির প্রতি মেঘনার কৃতজ্ঞতা তো থাকবেই, বা মেঘনা তো চাইবেই সেই লোকটিকে কিভাবে সর্বোচ্চ খুশি করা যায়। আর ফলাফল স্বরূপ সেটাই হয় যেটা হওয়ার ভয়টা এখানে ছিল, মানে মেঘনা ও অভিজিতের মাঝে শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এখানে প্রসঙ্গ এটা নয় যে শারীরিক সম্পর্কের ব্যাপারে মেঘনার আগ্রহ ছিল কিনা, প্রসঙ্গ এটা যে অভিজিৎ নিজে যখন শারীরিক সম্পর্কের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তখন অভিজিৎকে বাধা দেওয়ার মতো হিম্মত মেঘনার হবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে অভিজিৎকে বাধা দেওয়া মানে এই ফ্ল্যাট, এই মডেলিং ক্যারিয়ার সব হারিয়ে ফেলা। অপরদিকে অভিজিতের সাথে সম্পর্ক গভীর হওয়া মানে তত বেশি সাকসেসের চূড়ায় পৌঁছানো। তাই মেঘনা সাকসেসের নেশায় এটা ভুলেই যায় যে সে সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে। এর কিছুদিন পর সিন চলে আসে বিনয় খোসলার স্টুডিওতে। ওই বিনয় খোসলা যে একদিন সেই লেভেলের ভাব দেখিয়ে মেঘনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, কারণ মেঘনা বিনয় খোসলার ড্রেস আপকে নিজের মতো করে চেঞ্জ করেছিল। কিন্তু মজার ব্যাপার হলো আজ সেই বিনয় খোসলাই মেঘনাকে দিয়ে একটা বিজ্ঞাপনের শুট করতে যাচ্ছে। তো মেঘনা এসে বিনয়কে বলে, বিনয় আমি ঠিক করেছি যে ওড়নাটা এভাবে পরবো, কি তোমার কোনো আপত্তি আছে? বিনয় বলে, নো নো নো, তুমি যেভাবে খুশি চেঞ্জ করে নিতে পারো। এখানে কি কাণ্ড হলো আশা করি বুঝে গেছেন। তো আজকের এই ফটোশুটটা বিখ্যাত ফটোগ্রাফার কার্তিক সুরিয়া করবে। ওই কার্তিক সুরিয়া যে মেঘনার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে মেঘনার ফটোশুট করার জন্য 50,000 টাকা নিয়েছিল এবং ফটোশুট করার পর মেঘনাকে আনিশার কাছে পাঠিয়ে দিয়ে মেঘনার মডেলিং ক্যারিয়ারটা শুরু করে দিয়েছিল। তো যেই মেঘনা একটা সময় বিনয় খোসলা ও কার্তিককে এত বড় মাপের মানুষ মনে করত, আজ সেই মেঘনাই এদের সামনে ভাব দেখিয়ে সময় নষ্ট করতেছে। ওদিকে ফটোশুটের সময় পার হয়ে যাচ্ছে দেখে কার্তিক মেঘনাকে তাড়াতাড়ি রেডি হতে বললে মেঘনা ভাব দেখিয়ে বলে, এত তাড়াহুড়ো করছো কেন? তোমার তো তেমন কোনো কাজ নেই, জাস্ট ফটো ক্লিক করা ছাড়া। এটা শুনে তো কার্তিক থ মেরে যায়। ভাবা যায় মেঘনা যেই কাজের জন্য একদিন কার্তিককে 50,000 টাকা দিয়েছিল, আজ সেই কাজকেই জাস্ট ফটো ক্লিক করা বলতেছে। দুম করে কেউ সাকসেসের চূড়ায় উঠলে যা হয় আর কি, তখন নিচে থাকা বড় বড় মানুষকেও পিঁপড়ার সমান দেখা যায়। তো যাই হোক, সিন চলে আসে সোনালীর কাছে। আমরা দেখি ওদিকে মেঘনা টপ মডেল হওয়ায় যতটা রাজরানীর মতো জীবন কাটাচ্ছে, এদিকে টপ মডেল থেকে বাদ পড়াই সোনালীর জীবন ততটা নরকে পরিণত হয়েছে। একটা সময় যেই সোনালীকে নিয়ে পুরো দেশ মাতিয়ে থাকতো, আজ সেই সোনালীর সাথে তার নিজের বয়ফ্রেন্ডই কুকুর বিড়ালের মতো আচরণ করতেছে। কারণ কয়েকটা: 1, মডেলদের জনপ্রিয়তা চলে গেলে তাদের 4 আনা পয়সাও দাম থাকে না। 2, এমন মডেলরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে, ফলে ক্যারিয়ার চলে গেলে তাদের জমানো টাকাগুলো রকেটের গতিতে ফুরিয়ে যায়। 3, ক্যারিয়ার চলে গেলে এরা ডিপ্রেশনে পড়ে এত বেশি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় যে নতুন করে ক্যারিয়ার গড়া তো দূরের কথা, এদের জীবনটাই ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, কয়েকদিন পর সিন চলে আসে বিনয় খোসলা ফ্যাশন শো এর মেকআপ রুমে। সেখানে আমরা সোনালীকে দেখতে পাই। আজকে একটা ফ্যাশন শো হতে চলেছে যেখানে সোনালীকেও সাইড মডেল হিসেবে নেওয়া হয়েছে। তো কস্টিউম ডিজাইনার এসে সোনালীর কাছে দাঁড়াতেই মেঘনা তাকে ডেকে নিয়ে বলে, আমি এসব কানের দুল টুল পরতে পারবো না,
ডিজাইনার বলে, মেঘনা শোতে সবাই এই দুল পরবে। এটা শুনে মেঘনা সোনালির দিকে তাকিয়ে বলে, তাতে কি হয়েছে, আমি এই শো এর টপ মডেল, আমি যা বলবো তাই হবে। এটা শুনে সোনালি মনে মনে ভীষণ কষ্ট পায়। এরপর মেঘনা যখন শোতে যাওয়ার জন্য রেডি হতে থাকে তখন সোনালি দূর থেকে মেঘনাকে দেখে নিজের অবস্থানটা ভেবে কষ্ট পেতে থাকে। কিছুক্ষণ পর শো শুরু হলে টপ মডেল হিসেবে মেঘনাই সবার আগে র্যাম্পে আসে। মেঘনা তার র্যাম্প শেষ করে চলে গেলে এক এক করে অন্যান্য মডেলরাও র্যাম্প করে। একটু পর সোনালি র্যাম্পে আসলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার ড্রেসের ফিতা ছিঁড়ে যায় আর এতগুলো লোক ও মিডিয়ার সামনে সে নগ্ন হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে সোনালি হাত দিয়ে ঢেকে নিয়ে পরিস্থিতিটা সামাল দেয়। এদিকে নিউজ মিডিয়ার কর্মীরা ফটাফট সোনালির ছবি তুলতে থাকে। সোনালির ভিতরটা ফেটে যাচ্ছে, বাট সে সেটা বুঝতে না দিয়ে র্যাম্প শেষ করে কোনো মতে ব্যাক স্টেজে ফিরে এসেই বসে পড়ে এবং ভাবতে থাকে এটা কি হয়ে গেল। এতগুলো ক্যামেরা আর এতগুলো মানুষের সামনে এমন ঘটনা ঘটার পর সে লজ্জায় মুখ দেখাবে কি করে। ওদিকে মেঘনা সহ অন্যান্য মডেলরা নিউজ মিডিয়ার সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের কথা বলে। তাদের কারো মতে এটা একটা অ্যাক্সিডেন্ট, আবার কারো মতে সোনালি এটা নিজের পাবলিসিটির জন্য করেছে। সিন সোনালির কাছে আসলে আমরা শুনতে পাই সোনালির রুমে একটা টিভি চলতেছে আর সোনালি মিডিয়াতে তার সম্পর্কে এত নোংরা নোংরা কথা শুনে পুরো ডিপ্রেশনে ডুবে যাচ্ছে। ফ্যাশন শো গুলোতে মেয়েদেরকে যত ছোট ড্রেস এবং যে ধরনের ড্রেস পরানো হয় সেগুলো যে কোনো মুহূর্তে দুম করে খুলে পড়ে যাওয়া স্বাভাবিক, আর এমনটা অতীতে বহু ফ্যাশন শোতেই ঘটেছে। এতে বহু মেয়ের ক্যারিয়ার ধ্বংস তো হয়েছেই, সাথে ডিপ্রেশনে পড়ে অনেকের জীবনটাও গেছে। তো সোনালি ডিপ্রেশনে পড়ে ইনজেকশন নেয়। কিসের ইনজেকশন নিল আশা করি বুঝে গেছেন। এরপর আমরা দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাত থেকে রক্ত বের হচ্ছে। চলে আসে মেঘনার কাছে। সে অভিজিতের কোলে মাথা রেখে শুয়ে থাকার সময় অভিজিৎকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। অভিজিৎ জানতে চাই কি? সোনালি বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে অভিজিৎ সিম্পল ভাবেই বলে, চিন্তা করো না, বাচ্চাটা নষ্ট করার জন্য আমার পরিচিত ভালো ডক্টর আছে। মেঘনা ইমোশনাল হয়ে বলে, যদি আমি বলি যে আমি বাচ্চাটা নিতে চাচ্ছি? তখন অভিজিৎ বলে, অবশ্যই নিতে পারো, এতে আমার কোনো প্রবলেম নেই, তবে তুমি আনিশার সাথে যে চুক্তিপত্র সাইন করেছো সে সেটা বাতিল করবে। ব্যাস। সঙ্গে সঙ্গে মেঘনা সুর পাল্টে নিয়ে বলে, আরে আমি তো জাস্ট মজা করলাম, আমি এখন একজন সাকসেসফুল মডেল, আর আমি প্রেগনেন্ট হয়ে আমার এত সুন্দর ক্যারিয়ার নষ্ট করতে চাইবো কেন? এই বলে মেঘনা অভিজিৎকে খুশি করার জন্য ড্রিঙ্ক আনতে চায়। এর মাঝেই অভিজিতের বউ অভিজিতের কাছে কল করলে তাদের কথাবার্তা শুনে মেঘনা বুঝতে পারে অভিজিৎ তার বউকেই আসলে ভালোবাসে, বরং সে মেঘনাকে জাস্ট ক্যারিয়ারের ফাঁদে ফেলে ভোগ করতেছে। তাই পরের দিন সকালে মেঘনা আনিশার অফিসে এসে সেই কন্ট্রাক্ট পেপারের শর্তগুলো দেখতে থাকে যেগুলো সে না দেখে সিগনেচার করে দিয়েছিল। তখন পাশ থেকে আনিশা নিজেই বিশেষ কয়টা শর্তগুলো বলে। তার মাঝে একটা হচ্ছে, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট থাকা অবস্থায় অফিসিয়ালি বিয়ে করতে পারবে না এবং প্রেগন্যান্টও হতে পারবে না। এটা শুনে মেঘনা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। সে তাড়াহুড়ো করে অভিজিৎকে ফোন করতে ধরলে আনিশা বলে, অভিজিৎকে কল করে লাভ নেই, সে তোমাকে ইউজ করার জন্য নিজেই এই শর্তগুলো তোমার কন্ট্রাক্ট পেপারে ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই আমি তোমাকে সেদিন শর্তগুলো ভালো করে পড়তে বলেছিলাম, কিন্তু তোমরা মডেলরা সাকসেসের নেশায় এতটা অন্ধ হয়ে যাও যে এসব পড়ার তোমাদের সময় থাকে না। ব্যাস। মেঘনার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। সে সাথে সাথে সিগারেট ধরিয়ে টানতে থাকে। এরপর থেকে সোনালির মতো মেঘনাও প্রচন্ড ডিপ্রেশনে পড়ে যায়, আর এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্যই সেও সোনালির মতো সারাক্ষণ লাল পানি আর সিগারেট খেতে থাকে। যেই মেয়ে একটা সময় সিগারেট ঘৃণা করতো, লাল পানি মুখে নিয়েও খেতে পারতো না, আজ সেই মেয়েই কিনা বোতলের পর বোতল আর সিগারেটের পর সিগারেট খেয়ে যাচ্ছে, ঠিক যেন সোনালির মতো। একটা সময় মেঘনা সোনালির ড্রিঙ্ক করা এবং সিগারেট খাওয়া দেখে অবাক হয়ে ভাবতো সোনালি অকারণে কেন এসব খায়। আজ মেঘনা ঠিকই বুঝতে পারতেছে সোনালি এসব কেন খায় আর সোনালির সাথেও তাহলে কি কি ঘটেছে। তো পরের দিন মেঘনা একটা ক্লিনিকে এসে তার ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য হয়ে বাচ্চাটা নষ্ট করে। এরপর সে মনের কষ্টে ড্রিঙ্ক করতে করতে ড্রাইভ করে বাসায় ফিরতে থাকলে তাকে পুলিশ ধরে এবং একজন টপ মডেল হয়েও এমন বেপরোয়া জীবনযাপনের জন্য অনেক হেনস্থা করে। ঘটনাটা নিউজ মিডিয়াতে প্রচার হলে মেঘনার বাবা মা সহ সবাই মেঘনাকে নিয়ে ছি ছি করে। এর কয়েকদিন পর মেঘনা ফ্যাশন জগতের একটা পার্টিতে আসলে সেখানে অভিজিৎ এবং তার ওয়াইফ অবন্তিকা দুজনকেই দেখতে পায়। মেঘনা তখন অভিজিতের কাছে এসে কথা বলার চেষ্টা করলে অভিজিৎ মেঘনার সাথে এমন ভাবে কথা বলে যেন মেঘনার সাথে তার পূর্বের কোনো পরিচয়ই নেই। ঠিক এমন সময় অবন্তিকা তাদের কাছে এসে মেঘনাকে বলে, মেঘনা টিভিতে তোমার নিউজ দেখলাম, তোমাকে অনেক টেন্স দেখাচ্ছিল, কি হয়েছে? তখন মেঘনা অবন্তিকাকে বলে, আমি আসলে ওই দিন ক্লিনিকে গিয়েছিলাম বাচ্চা নষ্ট করতে। এটা শুনে অবন্তিকা একটু অবাক হয়। মেঘনা বলে, আরে অবাক হচ্ছেন কেন? অভিজিৎকেই জিজ্ঞেস করেন, কারণ সেই তো বাচ্চার বাবা ছিল। এটা শুনে অবন্তিকা অভিজিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মেঘনা ঘুম থেকে উঠেই নিউজ পেপার
হাতে নেয়। কিন্তু নিউজ পেপারের প্রথম পাতাতেই দেখে পানাস কোম্পানি মেঘনাকে বাদ দিয়ে নতুন আরেকটি মেয়েকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে। এটা দেখেই মেঘনার মাথায় তো একদম বাজ পড়ার মতো অবস্থা হয়। সে তখনই আনিশার কাছে কল করে রাগারাগি করে ও জানতে চাই কেন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেওয়া হয়েছে। আনিশা বলে এটা তো হওয়ারই ছিল। তখন মেঘনা বলে আমার সাথে অভিজিৎ যা যা করেছে এগুলোর পরেও তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিলে, তোমার লজ্জা করলো না? এটা শুনে আনিশা বলে যখন সোনালীকে বাদ দিয়ে তোমাকে নেওয়া হয়েছিল তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তো তুমি একবারও সোনালীর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে চাওনি। এটা শুনতেই মেঘনা রাগ করে কলটা কেটে দেয়। ঠিক তখনই মেঘনা দেখে এই ফ্ল্যাটের জানালা থেকে তার ছবির যেই বিলবোর্ডটা দেখা যেত সেটার জায়গায় এখন নতুন আরেকজনের ছবি লাগানো হয়েছে। মানে অভিজিৎ এখন মেঘনার থেকে এই ফ্ল্যাটটা নিয়ে নতুন সেই মডেলকে ফ্ল্যাট গিফট করবে এবং তাকে এই বিলবোর্ড দেখিয়ে সারপ্রাইজ দেবে। আর মেঘনার পুরো ক্যারিয়ার এবং এত সব জনপ্রিয়তা আজ রাতের ভিতরেই শেষ হয়ে যাবে। অর্থাৎ সোনালী রাত যে অবস্থা হয়ে আছে মেঘনারও সেই হাল শুরু হয়। মেঘনাকে রাতারাতি ফ্ল্যাট ছেড়ে দিতে হয়। এক রাতের ভিতরে সকল জনপ্রিয়তা, সকল সম্মান, এত বড় ক্যারিয়ার সব শেষ হয়ে যাওয়ায় মেঘনা এতটা ডিপ্রেশনে পড়ে যায় যে সে পুরোপুরি সোনালীর মতো হয়ে যায়। বেপরোয়া জীবন, সারাদিন ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে পড়ে থাকা, এগুলো মেঘনার রুটিন হয়ে যায়। মেঘনা কি ছিল আর কি হয়ে গেল এটা দেখে মেঘনা নিজে নিজেই ভাবে সোনালী সত্যিই বলেছিল আজ না আমি নিজেকে চিনতে পারতেছি না অন্যদেরকে। পরের সিনে দেখি মেঘনার এখন থাকার মতো জায়গা নেই, তাই সে জ্যানেটের বাসাতে উঠেছে। তো মেঘনা নতুন করে কোনো কাজ পাচ্ছে না, তার উপর আবার কাছে যত টাকা ছিল সেগুলোও নেশা করে শেষ হয়ে যাচ্ছে। তাই মেঘনা জ্যানেটকে বলে ছোটখাটো কোনো অ্যাডস এর কাজ ম্যানেজ করে দিতে। তখন জ্যানেট বলে সবাই নতুন টপ মডেলকে নিয়ে ব্যস্ত, প্রতিটি কোম্পানি তাকে দিয়েই সকল অ্যাডস করাচ্ছে, সো তোমার কাজ পাওয়া মুশকিল। এগুলো শুনে মেঘনার ভিতরটা যেন ভেঙে আসে। তাই সে সাথে সাথে একটা বারে এসে ভিতরের কষ্ট ভুলে থাকার জন্য পাউডার টাউডার শুকে মাতাল হয়ে পড়ে থাকে। এতেও একাকিত্বটা দূর না হলে সে পাউডারের পিনিকে টাল্লি হয়ে সেখানে থেকে একটা আফ্রিকান ছেলের সাথে নাচতে শুরু করে। মেঘনা ছেলেটির সাথে যত ক্লোজ হচ্ছে মেঘনার কষ্টগুলো ততই যেন দূরে সরে যাচ্ছে। তাই মেঘনা নিজের অজান্তেই ছেলেটির সাথে আরো বেশি ক্লোজ হতে থাকে। সিন এখানেই স্কিপ করে মাঝরাতে আসলে দেখি মেঘনার নেশার ঘোর কেটে যেতেই সে অবাক হয়ে ভাবতেছে সে এখন কোথায়। তখন মেঘনা দেখে রুমের মেঝেতে তার ব্রা, হিল এবং গায়ের সবকিছু সহ একটা খালি বোতলও পড়ে আছে। এবার মেঘনা ভয়ে ভয়ে তার বেডের পাশে তাকালে দেখে তার পাশেই সেই আফ্রিকান ছেলেটি শুয়ে আছে। এটা দেখে মেঘনার আর বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি ঘটেছে। ব্যাস কষ্টে মেঘনার ভিতরটা যেন ফেটে যায়। সে তখনই কাপড় চোপড় পরে হোটেল থেকে বের হতে থাকলে আমরা দেখি মেঘনা মানসিক ভাবে যেন পুরো বিধ্বস্ত হয়ে গেছে। সে ভেবে পাচ্ছে না সে কি ছিল আর আজ সে কোন পর্যায়ে চলে এসেছে। তো মেঘনা একটা অটোরিকশা নিয়ে সোজা তার নিজের ফ্ল্যাটে চলে আসে। মেঘনার নিজের প্রতি নিজের এতটা ঘৃণা লাগতে শুরু করে যে সে আয়নার সামনে দাঁড়িয়ে ঘৃণার দৃষ্টিতে নিজেকে দেখতে থাকে। তখন তার চেহারায় মডেলদের সেই মেকআপ আর কাজলগুলো দেখতেই সে চরম এক ঘৃণায় সেগুলো মুছে ফেলার চেষ্টা করে আর হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভাবে সোনালী সত্যিই বলেছিল সাবধানে থেকো। এখানে শুরুর দিকে সবকিছুই ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে নিজের জীবনের উপর নিজেরই ঘৃণা চলে আসে। সোনালীর বলা এই কথাগুলো মনে করে মেঘনা সারাটা দিন শুধু অঝরে কেঁদে যায় এবং ডিপ্রেশনে পড়ে বেহিসাবি ড্রিঙ্ক করে জিন্দা লাশের মতো ফ্লোরে পড়ে থাকে। পরের দিন সকালে মেঘনা মুম্বাই ছেড়ে নিজের বাড়িতে চলে আসে। মেঘনার মা দরজা খুলে দিতেই মেঘনা কোনো কথা না বলে টেনশন ভরা চেহারা নিয়ে বাসার ভিতরে ঢোকে, যা দেখে মেঘনার বাবা মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। তো এরপর থেকে মেঘনা সারাক্ষণ রুমের মাঝে বন্দী হয়ে থাকে, না কারোর সাথে কথা বলে না কখনো স্বাভাবিক আচরণ করে। মেঘনাকে দেখে মনে হয় যেন শুধু তার শরীরটা আছে, বাট সেই শরীরের মাঝে সে নেই। এটা দেখে মেঘনার বাবা মা মেঘনাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে সে বলে মেঘনা নিজের মাঝে থাকা সেই মেঘনাটাকেই হারিয়ে ফেলেছে। আর সমস্যা হলো সে সেই মেঘনাটাকে এতটা ঘৃণা করে যে তাকে আর ফিরিয়ে পেতেও চাচ্ছে না। সেই বাসায় চলে আসে। আমরা দেখি মেঘনা ওভাবেই সারাক্ষণ একা খেয়ালে ডুবে থাকে। সে যেন আজও তার অতীতের সেই অন্ধকার থেকে বের হতেই পারছে না। এভাবেই একটি বছর কেটে যায়। এখন প্রসঙ্গ সোনালীর, তাহলে কি অবস্থা? তো সিন সোনালীর কাছে আসলে দেখি সে নিজের চুলগুলো নিজেই কেটে কেটে ফেলে দিচ্ছে। মানে সে অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সময় মতো ড্রাগস না পেলে এখন সে পাগলের মতো ছটফট করতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। ভাবতে
ভাবতেই অবাক লাগে। এক সময়ের টপ মডেল যার সৌন্দর্য দেখে সবাই পাগল হয়ে যেত, নামি দামি কোম্পানি তাকে দিয়ে ব্র্যান্ডের প্রচার করার জন্য সিরিয়াল ধরে থাকতো, আর আজ সে এমন জীবনযাপন করতেছে অথচ তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সিন কয়েকদিন পর মুম্বাই শহরের একটা ফুটপাতে আসলে আমরা দেখি সোনালী পাগলির মতো শহরের ফুটপাতে বসে থেকে সিগারেট খাচ্ছে। এই সময় সেখানে থাকা কিছু লোক সোনালীকে দেখে চিনতে পারে। এর মাঝে নিউজ মিডিয়ার কর্মীরাও সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয় ও সোনালীকে নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু সোনালী তো মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলেছে, তাই সে ক্যামেরার ফ্ল্যাশে আরো বেশি পাগলের মতো আচরণ করতে থাকে। এই ঘটনাটা নিউজ চ্যানেলে লাইভ প্রচার হলে মেঘনা এই নিউজটা দেখতে পায়। সোনালীর এই অবস্থা দেখে মেঘনার ভিতরটা যেন ভেঙে আসে। তো নিউজ রিপোর্টার বলছিল যে সোনালী নাকি 2 দিন থেকে এখানেই পড়ে আছে, তাই তার রিলেটিভরা এসে যেন তাকে নিয়ে যায়। এটা শুনেই মেঘনা মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিন স্কিপ করে মুম্বাইয়ের একটা পুলিশ স্টেশনে আসলে দেখি সোনালীকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং তাকে এখন কোথায় রাখা হবে এই নিয়ে কথা চলতেছে। এমন সময় মেঘনা পুলিশ স্টেশনে আসে এবং সোনালীকে দেখেই তার পাশে গিয়ে বসে। এটা দেখে পুলিশ ইন্সপেক্টর মেঘনাকে বলে, আপনি কি তার পরিচিত কেউ হন? মেঘনা বলে, হ্যাঁ। এটা শুনে সোনালী জল টলমল চোখে অবাক হয়ে মেঘনার দিকে চেয়ে থাকে। এরপর আমরা দেখি মেঘনা সোনালীকে জ্যানেটের ফ্ল্যাটে নিয়ে এসেছে, আর সব ঘটনা শুনে জ্যানেট মেঘনাকে বলতেছে, মেঘনা, এই মুম্বাই শহরে এখন তোমার নিজেরই কোনো ভবিষ্যৎ নেই, এখানে তোমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, তার মাঝে তুমি আবার সোনালীকে নিয়ে এই মুম্বাইয়ে থাকতে চাচ্ছ, তাকে তোমার কাছে রেখে সেবা যত্ন করে সুস্থ করতে চাচ্ছ, তুমি কি করতে যাচ্ছ ভেবে রেখেছো তো? মেঘনা বলে, আমি যা করতেছি তা সোনালীর জন্য না, আমি নিজের জন্য করতেছি, আমার মাঝ থেকে হারিয়ে যাওয়া আমিটাকে খুঁজে পাওয়ার জন্য করতেছি। এরপর থেকে মেঘনা সারাক্ষণ সোনালীর যত্ন নেওয়া শুরু করে, আর সোনালীও দিন দিন মেঘনার আদর যত্নে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে। এর মাঝে মাঝে সোনালীর যখন ড্রাগ বা সিগারেটের নেশা ওঠে তখন সে লুকিয়ে খাওয়ার চেষ্টা করে, বাট মেঘনা সব সময় সোনালীর উপর নজর রাখে, তাই সোনালী মেঘনার ভয়ে সেটা আর পারে না। সিন চলে আসে মানবের কাছে। মানব এই 1 বছরে অনেক জনপ্রিয় একজন মডেল হয়ে গেছে এবং সব সময় ব্যস্ত সময় কাটাচ্ছে। তো মানব হঠাৎ তার সামনে মেঘনাকে দেখে অবাক হয়ে যায়। মেঘনা আসলে মানবের কাছে ক্ষমা চাইতে এসেছে এবং অতীতের সেই ভুলটার জন্য মাপ চেয়ে রিলেশনটা কন্টিনিউ করতে যাচ্ছে, আর সেটাই হচ্ছিল। মেঘনা স্টুডিওর ভিতরে বসে অশ্রু ভেজা চোখে মানবের হাত ধরে ক্ষমা চাচ্ছিল। এবার মেঘনা রিলেশনটার ব্যাপারে বলবে, এর মাঝে হঠাৎ একটা মেয়ে স্টুডিওর ভিতরে ঢোকে, কিন্তু এদেরকে এভাবে দেখে চলে যেতে ধরলে মানব তাকে ডেকে এনে মেঘনার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ও রিয়া, আমার বাগদত্তা, গত মাসে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। এটা শুনতেই মেঘনার হাসি মাখা মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে যায়। মেঘনার এতটা কষ্ট লাগে যে সে আর নিজেকে সামলাতে না পেরে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সে লিফট দিয়ে নামতেছিল, এমন সময় সেই লিফটে অভিজিৎ ওঠে। অভিজিৎকে দেখেই মেঘনা তো থ মেরে যায়। মেঘনা ভাবে অভিজিতের সাথে তার এতদিনের একটা গভীর সম্পর্ক ছিল, সো অভিজিৎ তাকে দেখে অবশ্যই খুশি হবে এবং কথা বলবে। কিন্তু অবাক করা বিষয় হলো অভিজিৎ এমন ভাব করে যেন সে মেঘনাকে চেনেই না। এটা দেখে মুহূর্তের মাঝে মেঘনার বুকের ভিতরটা যেন কষ্টে ফেটে যায়। সবাই লিফট থেকে নেমে গেলেও মেঘনার যেন হুঁশ ফেরে না। তো যাই হোক, মেঘনা মনের কষ্টে সারাদিন বাহিরে কাটিয়ে রাতের বেলা বাসায় ফেরে, মানে জ্যানেটের ফ্ল্যাটে ফেরে। বাট মেঘনা ভিতরে সেই সোনালীর খোঁজ করলে দেখে সোনালী কোথাও নেই। মেঘনা দেখে বেডের উপরে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ভ্যানিটি ব্যাগ এমন ভাবে পড়ে আছে যা দেখে বোঝাই যাচ্ছে সোনালী টাকার খোঁজে এসব করেছে। মেঘনার সঙ্গে সঙ্গে পুরো বাসা তন্ন তন্ন করে সোনালীকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না, যে কারণে সে তখনই জ্যানেটের কাছে কল করে। এরপর সবাই মিলে শহরের সেসব জায়গায় গিয়ে গিয়ে সোনালীর খোঁজ করে যেসব স্থানে পাউডার বিক্রি হয়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। অবশেষে তারা পুলিশ স্টেশনে আসে এবং সোনালীর মিসিং কেস করে। পুলিশ ইন্সপেক্টর তখন মেঘনাকে বলে, আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম, আমরা সোনালীর কোনো সন্ধান পেলে আপনাকে জানাবো। মেঘনা তখন কাঁদো কাঁদো গলায় পুলিশকে বলে, প্লিজ ব্যাপারটা দেখবেন। এই বলে মেঘনা হাত জোর করে রিকোয়েস্ট করে চলে যায়। এর কয়েক ঘন্টা পর দেখি শহরের একটা ড্রেনের পাশে একটা মেয়ে পড়ে আছে, আর মেয়েটির পাশে দাঁড়িয়ে একজন পুলিশ ফোন কলে বলতেছে, ম্যাম, মেয়েটির সন্ধান পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে ড্রাগের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তখনই ক্যামেরা মেয়েটির কাছে আসলে দেখি এটা সোনালী। সে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে ওভারডোজ হয়ে মারা গেছে। আর এই হৃদয় বিদারক সিন দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সোনালীর এমন নির্মম মৃত্যু দেখে কার কার কষ্ট লেগেছে এবং এই মুভিটি কার কার হৃদয় ছুঁয়ে
হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই মুভিটিতে যে শিক্ষণীয় বিষয়টি ছিল সেটা যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক আপনার অবশ্যই দেওয়া উচিত। তো এখন লাইক দিবেন কিনা সেটা পুরো আপনার ব্যাপার। আর একটা কথা না বললে মুখ চুলকাচ্ছে, সেটা হলো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।